শিক্ষার্থী বন্ধুরা, সাউন্ড ঠিক আছে বোধহয়। সাউন্ডটা দেখার জন্য আমি আমার এখানে কিছু সাউন্ড রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা, সাউন্ড ঠিক আছে। জাস্ট ক্যামেরাটা আমি একটু ঠিক করে নিই এখন। ওকে, ওকে, ঠিক আছে। শশী সিদ্দিকা, নাসিফ সৌম্য, তানজিলা রুমা, জিনাত পারভিন, ইশরাত জাহান, শশী সিদ্দিকা, সিয়াকিং, অম্মে হানি জ্যোতি। মোটামুটি 11টা বেজে গেলেই আমরা ক্লাস শুরু করব। ওকে, আজকের ক্লাসটা যদিও থিওরিটিক্যাল ক্লাস, কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। এগুলোর সাথে অনেক কিছুই, অনেক থিওরি এগুলোর সাথে জড়িত। ওকে, মোটামুটি 28 স্টুডেন্ট ক্লাসে এসছে। মাহিন আবরার চৌধুরী। আচ্ছা, আমি ঘুরে ফিরে রেগুলার ওই একই নামগুলোই বলতে হয়। হ্যাঁ, এর বাইরে স্টুডেন্টরা কি আর ক্লাস করে না বলো দেখি? সৈকত দাস, একই নামগুলি কিন্তু বলি আমি। আদাব ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিয়েছ, তাই না? তোমরা নিজেরাও দেখবে ভাই, ঘুরে ফিরে একই নামগুলি আমাদেরকে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তাসনিয়া ফেরদৌসি, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া, মোটামুটি ভালো আছেন। সৌরভ চৌধুরী, তুমি খুবই রেগুলার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। মোটামুটি 100 স্টুডেন্ট আসলে আমরা ক্লাস শুরু করব। 42 স্টুডেন্ট এসছে এখন পর্যন্ত। কয়টা বাজে একটু দেখি, 11টা বাজে, তাই না? আমরা মোটামুটি 30 সেকেন্ড পর হয়তো ক্লাসটা শুরু করে দিব। ওকে, তৌসিফ, ওমর, নাফিস, আফরিন, ফেরদৌস, ওয়ালাইকুম, সাফিয়া, শাফি, তন্ময় ইসলাম, ইসমাত জাহান, এসপি দাস, খাদিজাতুল জান্নাত, আলভিনুর। ওয়ালাইকুম। কী ব্যাপার আলভি, আজকে তুমি আগেই এসছো যে? তোমার অন্য জায়গায় ক্লাস থাকে না আলভি? এসপি দাস, আদাব ভাইয়া। নরিতা আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। শারমিন সুলতানা তানিয়া, কি লিখছো ভাইয়া? দেখাচ্ছি, সরি উই আর হ্যাভিং ট্রাবল প্লেইং দিস ভিডিও। রিফ্রেশ করলাম তবু হচ্ছে না। আবার গ্রুপ থেকে বের হয়ে বা নতুন করে ঢুকো, দেখবা হয়ে যাবে। ওকে, নতুন করে ঢুকো ভাই, দেখবো হয়ে যাবে। ইস্তিয়াক আহমেদ মুস্তাহিদ, তুমি তো বোধহয় গ্রুপে নতুন জয়েন করছো ভাই, আগের ক্লাসগুলো একটু দেখে নিও, ক্লাসগুলো বুঝতে পারবা, ঠিক আছে? তৌসিফ আহমেদ রাফিদ, নাইমা জান্নাত, ইস্তিয়াক, বুঝতে পারছো ভাই? তুমি একটু রেগুলার ক্লাসগুলো দেখো ভাই, আগের ক্লাসগুলো, তাহলে ক্লাসগুলো বুঝতে পারবা আমার ধারণা। সৌরভ দেব, সৌম্যদীপ রায়, মুক্তি প্রমা, অর্পা জামান, সারিয়া শাওন, অপূর্ব প্রামাণিক, শতাব্দী বর্মা। ও আচ্ছা, আলভিন, আজকে একটু ক্লাসটা আগে শেষ হলো না। তৌফিক ওমর। হ্যাঁ ভাই, আজকে অবশ্যই আমি তোমাদের পরিবেশটা দেখাবো। আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি নিঃসন্দেহে আজকে তোমাদেরকে আমি দেখাবো। সীমান্ত শাহ, কেমন আছেন ভাইয়া? ভালো আছে। আবদুল্লাল খলিল রাফি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আসলে হয়তো আর এতক্ষণ কেবল 70 স্টুডেন্ট। অনিন্দিতা দেখতে আচ্ছা, সৌরভ বসে দেখো ভাইয়া, লাইভ দেখার স্টুডেন্ট নাম্বার হয়তো কমে গেছে। হ্যাঁ, এসপি দাস ঠিকই বলেছে ভাই। আসলে তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম না, ওই ম্যারাথন দৌড়ে সেই কম্পিটিশনের কথা ভাই, যে শুরু করে অনেকেই, বুঝছো, বিথি চক্রবর্তী, তো শুরু করে অনেকেই, কিন্তু শেষ করতে পারে কয়জন? কোনো কাজ শুরু করাটা অনেক সহজ। হ্যাঁ, দেখবা তুমি একটা উদ্যোগ নিবা, এক গাদা মানুষকে কাছে পাবা, ঠিক আছে, কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবা না, ঠিক আছে? কন্টিনিউ করাটা অনেক কঠিন। কিছু মানুষ থাকে কন্টিনিউয়াস, কিছু মানুষ থাকবে যারা শেষ পর্যন্ত ধরে থাকবে, সফলতা এদেরই আসে। তুমি দেখবা ওই যে উজ্জ্বল শিক্ষালয় একটা স্টুডেন্ট, সম্ভবত তানভীর নাম, ও একটা আপলোড করছে, কিন্তু একটা পোস্ট দিয়েছে, দেখছো নিশ্চয়, যে আমি সিটি কলেজে চান্স পাওয়ার পর ও বলছে আমি কোচিং, প্রাইভেট, কলেজ কোথাও থেকে তেমন কিছু পাইনি, ও নিজেও পড়ালেখা করছে নিজের চেষ্টায়, এবং সে কিন্তু একটা কথা লিখছে যে আমি না 8-9 ঘন্টা পড়তাম। তো পড়লেই হয়, কোনো কিছুর প্রতি লেগে থাকতে হয় ভাইয়া, বুঝছো?
তন্ময় ইসলাম ঠিকই লিখেছে ভাই, যে মনে হয় না আজকে 100 পার হবে। হ্যাঁ, তো যাক, যেটা বলছিলাম, কোনো কাজের সফলতা পেতে গেলে ভাই বুঝছো কাজটার প্রতি লেগে থাকতে হয়। এই লেগে থাকার স্টুডেন্টদের সংখ্যা খুবই কম। কিছু মানুষ থাকে যারা কাজটা শুরু করার পর লেগে থাকে এবং তারাই কিন্তু ভালো করে। আচ্ছা সমিতা, আজকে আপনাকে দারুণ লাগছে, ভিডিও কোয়ালিটি খুব ভালো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে শুরু করব। দেখো, আচ্ছা সিয়া কিং এই আইডি থেকে আমাকে একটা প্রশ্ন করেছে এবং এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে। কালকে রাতেও একজন ফোন করেছিল, একটা স্টুডেন্ট। এইটা অনেকেরই প্রবলেম। সেইটা হলো এই যে তোমরা 11 নম্বর অঙ্কের সাথে 9 এবং 10 নম্বর অঙ্কের কম্পেয়ার করেছ, যে তোমরা উল্টাপাল্টা করে দিয়েছো, ঠিক আছে? সেইটা কি দেখো ভাই একটু, আমাদের 9 এবং 10 নম্বর অঙ্কে কি বলেছে, যে লেড অ্যাসিড একটা দ্রবণ বলেছে, যার আয়তনও বলে দিয়েছে, ঘনমাত্রাও বলে দিয়েছে, ঠিক আছে? 40 ml আরেকটা দ্রবণ বলেছে, যার আয়তন বলেছে, ঘনমাত্রা বলেছে। দুইটা দ্রবণকে মিশ্রিত করলে তার অধক্ষেপের কথা বলেছে, তাই না? যেমন ধরো 10 নাম্বার কি বলেছে, লেড সালফেট। 10 নাম্বার কি বলেছে ভাই, লেড সালফেট, তাই না? এটা দ্রাব্যতা গুণফল বলে দিয়েছে। কোন দ্রবণ মিশ্রিত করেছে, এই যে লেড অ্যাসিটেট, এই যে ভাই লেড অ্যাসিটেট। আরেকটা কোন দ্রবণ মিশ্রিত করেছে ভাই এখানে, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তো স্বাভাবিক, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যাসিটেট আর লেড সালফেট। তো লেড সালফেটের দ্রাব্যতার গুণফল আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এই দুটা দ্রবণ যখন আমি মিশ্রিত করব, সেই মিশ্রণে লেডের ঘনমাত্রা কত আমাকে বের করতে হবে, সালফেটের ঘনমাত্রা কত আমাকে বের করতে হবে, করে সেই দুটা ঘনমাত্রা যদি গুণ করি, নিশ্চয়ই তোমাকে তার বলে দেয় ওটা সম্পৃক্ত দ্রবণ, ওটা যে কোনো ঘনমাত্রার দ্রবণ। তাহলে যে গুণফলটা পাবো সেইটা হলো আমাদের আয়নিক প্রোডাক্ট, আয়নিক গুণফল। এখন এই মানটা যদি এটার যে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে তার থেকে যদি বেশি হয় তাহলে অধক্ষিপ্ত হবে, আর বেশি না হলে অধক্ষিপ্ত হবে না। এটা হলো এই কনসেপ্টের অঙ্ক। আর 11 নম্বর কি বলেছে ভাই, 11 নম্বর কি বলেছে ভাই, যে সিলভার নাইট্রেট একটা দ্রবণ, এই একটা দ্রবণ যেখানে সিলভারের ঘনমাত্রা কত ভাই বলতো, 0.1 সিলভার নাইট্রেট। তার মানে এর ঘনমাত্রাও কত ভাই বলতো, 0.1। বলছে ওই দ্রবণের মধ্যে যদি আমরা একটা ফসফেট যোগ করতে চাই, একটা ফসফেট, এই যে ধরো এখানে যে কোনো জায়গা থেকে ফসফেট আসতে পারে, এই ফসফেট যদি যোগ করতে চাই তো বলেছে এই ফসফেটের ঘনমাত্রা কত হতে হবে, দুটো তো আলাদা জিনিসে ভাই। তাহলে আমাকে সিলভারের ঘনমাত্রা বলে দিয়েছে, মানে এটা মিশ্রণেই মিশ্রণে যে সিলভার নাইট্রেট দিল, এখান থেকে যে সিলভারটা তৈরি হয়েছে তার ঘনমাত্রা হলো এটা। বলছে এই ঘনমাত্রার সাথে ফসফেট কত দিলে সিলভার ফসফেটের অধক্ষেপ তৈরি হবে। আমার কথা কি ক্লিয়ার ভাই, যে এখান থেকে যে সিলভার নাইট্রেট এসছে, যেখান থেকে ঘনমাত্রা পাচ্ছে 0.1, এর মধ্যে কত ঘনমাত্রার ফসফেট দিলে আমার সিলভার ফসফেট অধক্ষেপ তৈরি করবে, এইটা বলেছে। দুটার কনসেপ্ট একটু আলাদা ভাই, কি ঠিক আছে? সিয়া কিং একটু বুঝতে পেরেছো ভাই? কমেন্টে জানাও তো ভাই একটু। আর কোনো কোশ্চেন তোমাদের 1 থেকে 16-র মধ্যে আছে কিনা? 1 থেকে 16। ও আচ্ছা, অনেকে পেজ নাম্বার বলেছো, 136 নাম্বার পেজ ভাই। আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, খুবই ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ ওকে, সিয়া কিং বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ ক্লিয়ার ভাই, এটা যে এইটার জলীয় দ্রবণের মধ্যে কি বললাম, এটার জলীয় দ্রবণ, তার এটা জলীয় দ্রবণ দ্রবীভূত করলে কত হবে, এখান থেকে আমরা 0.1 মোল ঘনমাত্রা পাবো। তার মধ্যে যে ফসফেটটা আমরা যোগ করতে চাই, সেই ফসফেটের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেট অধক্ষিপ্ত হবে, এটার জলীয় দ্রবণের মধ্যে বলেছে। আর তুমি দেখো তো 10-11-তে কি বলেছে, জাস্ট এই দুটো দ্রবণ মিশ্রিত করেছে, আর এটার জলীয় দ্রবণ, মানে এখান থেকে 1 মোল সিলভার নাইট্রেট থেকে 1 মোল সিলভার পাই, তাহলে 0.1 থেকে কতটুকু পাবো, 0.1। ওকে, তাহলে সিলভারের ঘনমাত্রা 0.1, ফসফেটের ঘনমাত্রা কত হলে এই অধক্ষেপটা পড়বে, জাস্ট এটার জলীয় দ্রবণের মধ্যে যোগ করেছে ভাই এটা। আর এখানে কি দুটো আলাদা মিশ্রিত করলে, আমার বিশ্বাস সিয়া কিং এখন বুঝতে পেরেছো ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার বিশ্বাস তোমাদের 1 থেকে, হ্যাঁ এগুলো প্রবলেম হয় ভাই, এগুলো প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা 100 পার হবে না ভেবেছিলাম, তো 121 জন স্টুডেন্ট চলে এসছে। শরীফুল ইসলাম, স্যার আইফোনটি দেখতে চাই,
আইফোনের অবস্থাটা খুব বাজে হয়ে গেছে ভাই, ভেঙে গেছে স্ক্রিন। হ্যাঁ, এই জন্য আইফোনটা দেখানো যাবে না এখন। আমি আপনাকে পার্সোনালি আপনার ইনবক্সে, শরীফুল ভাই আপনাকে আমি ইনবক্সে ছবি তুলে পাঠিয়ে দেবো নি, ওকে? তাহলে বুঝতে পারবেন আইফোনের অবস্থাটা। ওকে, তাহলে 1 থেকে 16 পর্যন্ত অঙ্কের তোমাদের আর কোনো প্রবলেম নাই। ওকে, একটা ব্যাপার কি খেয়াল করছো, একটা স্টুডেন্ট একটা গল্প লিখেছে এরকম যে কমার্সের একটা স্টুডেন্ট যখন তাকে জিজ্ঞেস করছে, কমার্সের স্টুডেন্টটা তার কাছ থেকে জানছে, সায়েন্সের একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে তোমাদের কেমিস্ট্রি নাকি অধ্যায় 5টা। তো সায়েন্সের স্টুডেন্টটা বলছে ওই কমার্সের স্টুডেন্টকে যে হ্যাঁ আমাদের কেমিস্ট্রির অধ্যায় 1 পেপারে মানে ফার্স্ট পেপারে 5টা। ওর তো প্রচণ্ড মন খারাপ, কেন সায়েন্স নিলাম না, মাত্র 5টা অধ্যায়। কিন্তু তোমরা কি খেয়াল করছো ভাই, একটা অধ্যায় কত বড়? আমরা দ্বিতীয় অধ্যায় সে কবে শুরু করেছি, কতগুলো টপিকস আছে এই অধ্যায়ের মধ্যে, নামেই শুধু একটা অধ্যায়, কিন্তু অধ্যায়ের মধ্যে আছে কত কি দেখছো? আরও যে কতদিন লাগে কে জানে। যদিও অফলাইনে হলে হয়তো আমরা অনেক দূর চলে যেতাম, হয়তো অফলাইনে হলে দেখতা অধ্যায়টা প্রায় শেষের দিকে হয়ে যেত, বা অনলাইনে পড়াতে একটু টাইম লাগে, কারণ অফলাইনে তুমি সরাসরি তোমাকে যত ভালোভাবে আমি জিনিসটা বুঝাইতে পারি, অনলাইনে তো সেটা নিঃসন্দেহে ভাই পারি না, তাই না? এই কারণে ওকে, আজকে যেটা আমরা পড়ব, গত ক্লাসে আমরা দেখেছি সম আয়ন প্রভাব জিনিসটা কি, তাই না? যে কোন একটা মিশ্রণে যদি 2টা তড়িৎ বিশ্লেষ্য থাকে তাহলে, এবং 2টা থেকে যদি একই আয়ন উৎপন্ন হয়, তাহলে যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তার প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেইটার বিয়োজন মাত্রা হ্রাস পায়। আর এই প্রভাবটাকে আমরা কি বলি ভাইয়া বলো তো? সম আয়ন প্রভাব, তাই তো? এবং কেন হয়, কিভাবে হয়, গত ক্লাসে আমরা দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার কেমিস্ট্রি পড়ার সময় অনেক জায়গাতেই জিনিসটা কাজে লাগবে, সমায়ন প্রভাব। এবং আমি এও তোমাদের দেখিয়েছি গতদিন যে তোমাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু দিবে যে কোন মিশ্রণের মধ্যে সমায়ন প্রভাব বিদ্যমান, কোনটির মধ্যে নাই। অনেক সময় আমাকে স্টুডেন্ট জিজ্ঞেস করে, আচ্ছা ভাই 3টা যদি মিশ্রিত করি তাদের মধ্যে যদি একই আয়ন থাকে সেখানে কি সমায়ন প্রভাব থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু বোঝা কঠিন যে কোনটা কোনটার উপর কতটুকু প্রভাব বিস্তার করলো। মনে করো আমি একটা রুমে 3 জন মানুষকে ঢুকাই দিয়েছি, দিয়ে বললাম তোমরা নিজেদের মধ্যে মারামারি করো। এবার দেখলাম যে এর মধ্যে একজন হয়তো নাক মুখ ফাটাই নিয়ে চলে আসলো। এখন তুমি কি বলতে পারবা ওই একজনের নাক মুখ 2 জনের মধ্যে কে ফাটিয়েছে আর কে কতটুকু ফাটিয়েছে? কিন্তু আমি রুমের মধ্যে যে 2 জনকে দিতাম, দিয়ে দেখলাম যে একজন নাক মুখ ফাটাই নিয়ে চলে এসছে, তাহলে কি বুঝতাম? অপরজন এই নাক মুখ ফাটিয়েছে। অর্থাৎ 2টা থাকলেই আমরা সহজেই বুঝতে পারি যে কোনটার উপর কে প্রভাব বিস্তার করেছে। তাই সব জায়গায় যখন তোমাকে প্রশ্ন দিবে যে কোনটির মধ্যে সমায়ন প্রভাব বিদ্যমান, তখন 2টাই দিবে। হয়তো সংজ্ঞায় তোমাদের বই অনেক বই লেখা আছে 2 বা ততোধিক, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যখন দিবে 2টাই দিবে। কারণটা হলো 2টা দিলে আমরা সহজেই বুঝতে পারি যে ওদের মধ্যে যদি সমায়ন থাকে তাহলে যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তার প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার বিয়োজন মাত্রাটা হ্রাস পাবে, আর এই প্রভাবটাকেই বলি আমরা সমায়ন প্রভাব। আজকে যে টপিকসটা আমি শুরু করব খুবই মজার একটা টপিকস। এই যে তোমরা 137 নাম্বার পেজে একটা ছক দেখতে পাবা, দেখো তোমরা, আমার বিশ্বাস তোমরা এটা বইটা বের করেছো। 137 পেজে একটা ছক দেখো, 137 পেজে একটা ছক দেখো তো ভাই একটু, আমার বিশ্বাস তোমরা এই ছকটা দেখতে পেয়েছো, ঠিক আছে? ঠিক আছে, তো এই ছকটা কিন্তু তোমাদের এনসিটিভির, আমি এখন পর্যন্ত যতগুলা বই দেখেছি কোনো বইয়ে নাই। তুমি হয়তো বলো তাহলে আপনি আজারাই ছকটা কেন দিয়েছেন? আমি ছকটা এই জন্য দিয়েছি বা এই ছকটা ভালো না বুঝলে ভিতরের পড়ার অনেক কিছুই বুঝবা না। মানে তোমাদের বইগুলো এমন যে বইগুলোতে হাত দিলে হুট করে মনে হবে জিনিসটা কোত্থেকে আসলো, তুমি বুঝেই উঠতে পারবা না। বাট এই ছকটা দেখলে তুমি বুঝতে পারবা যে কোথায় থেকে জিনিসটা আসলে আসলো। ওকে, এই কারণেই ছকটা আমরা জানবো। বলো ছকটা কি বা লেখা আছে দেখবা, লবণের আঙ্গিক বিশ্লেষণে ব্যবহৃত গ্রুপ বিকারক। লবণের আঙ্গিক বিশ্লেষণ, আঙ্গিক বিশ্লেষণ জিনিসটা কি জানো? এইটা তোমাদের কনসেপ্ট বুকের এক জায়গায় লেখা আছে, আঙ্গিক বিশ্লেষণ। তোমরা ইচ্ছে করলে পেজটা বের করতে পারো, একটু দাঁড়াও আমি বলে দিচ্ছি তোমাদের। আঙ্গিক আমরা অবশ্য পরবর্তীতে যখন যাব তখন এইটা আমি আবার তোমাদেরকে পড়াবো, টেনশন নাই। পেয়েছি 153 পেজে দেখো, 153 পেজে 69 নাম্বার কোশ্চেন।
153 নাম্বার পেজের 153 পেজের কোশ্চিন নাম্বার 69, সেখানে তোমরা দেখবা ভাইয়া লেখা আছে আঙ্গিক বিশ্লেষণ এবং মাত্রিক বিশ্লেষণ জিনিসটা আসলে কি। তো আঙ্গিক বিশ্লেষণ হচ্ছে কোন মিশ্রণের মধ্যে কোন কোন উপাদান আছে বা কোন কোন আয়ন আছে, দেখো লেখা আছে ওখানে নিশ্চয়, সেগুলো শনাক্ত করাকেই বলি আমরা আঙ্গিক বিশ্লেষণ। কোন মিশ্রণের মধ্যে উপাদানগুলোকে শনাক্ত করাকেই বলা হয় আঙ্গিক বিশ্লেষণ, কি ঠিক আছে। আর শনাক্ত করার পর সেগুলোর পরিমাণ নির্ণয়কে বলা হয় মাত্রিক বিশ্লেষণ, কি ঠিক আছে। যে কোন মিশ্রণের মধ্যে উপাদানগুলো শনাক্ত করাকে বলি আমরা আঙ্গিক বিশ্লেষণ। আর শনাক্ত করার পর কি মাহমুদ সাদিদ লিখতে মনে রাখবো ভাইয়া, আমি বলে দেবো কোনটা মনে রাখবা কোনটা মনে রাখবা না। বিকারক কি লিখেছ জান্নাতুল বাকি এই আইডি থেকে দেখাচ্ছি বা সব দেখাবো, দাঁড়াও। তো কি বললাম যে কোন মিশ্রণের মধ্যে উপাদানগুলোকে শনাক্ত করাকে বলি আমরা আঙ্গিক বিশ্লেষণ, আর শনাক্ত করে তার পরিমাণ নির্ণয়কে বলি আমরা মাত্রিক বিশ্লেষণ, ঠিক আছে। তো মাত্রিক বিশ্লেষণটা আমরা পরে জানি, তাহলে আঙ্গিক বিশ্লেষণ কাকে বললাম আমরা, যে কোনো মিশ্রণের মধ্যে উপাদানগুলোর এই শনাক্ত করাকেই বলি আমরা আঙ্গিক বিশ্লেষণ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে লবণের আঙ্গিক বিশ্লেষণে ব্যবহৃত গ্রুপ বিকারক, তাই না, গ্রুপ বিকারক। এখন এই যে বিকারক তুর্য সম্ভবত জিজ্ঞেস করছে এটা যে বিকারক জিনিসটা কি। তোমরা আসলে ওই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় আমি ইউটিউবে ক্লাস দিয়েছিলাম ভাইয়া, বুঝছো, আমার বিশ্বাস তোমরা ক্লাসগুলো খুব ভালো করে দেখোনি। তাহলে যদি এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা একটু পড়তা তাহলে কিন্তু পেয়ে যেতা 19 নাম্বার পেজের 8 নাম্বার, দেখো 19 নাম্বার পেজের কোশ্চিন নাম্বার হচ্ছে 8, 19 নাম্বার পেজের 8 নাম্বার কোশ্চিনটা দেখো ভাইয়া, লেখা আছে বিকারক বা রিয়েজেন্ট কি। বিকারক হচ্ছে বাংলা, ইংলিশটা হচ্ছে রিয়েজেন্ট। এখানে লেখা আছে যেসব রাসায়নিক উপাদান ব্যবহার করে পরীক্ষাগারে কোনো নমুনা শনাক্ত করা হয় তাকেই বলা হয় বিকারক। কেউ যদি এই সংজ্ঞাটা নাও লিখতে চাও যে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে ল্যাবরেটরিতে কোনো নমুনা শনাক্ত করা হয় তাকে বলা হয় বিকারক, এটা না বলে কেউ যদি এটাও বলো যে কোনো রাসায়নিক পদার্থকেই বলা হয় বিকারক হবে। কারণ যে কোনো রাসায়নিক পদার্থ দ্বারা আমরা যে কোনো রাসায়নিক পদার্থ কি করতে পারি ভাই বলো দেখি, শনাক্ত করতে পারি। অর্থাৎ ল্যাবরেটরিতে যে ধরো আমি এই সেল ব্যবহার করছি, ধরো এই যে সিলভার, ধরো কোথাও একটা ক্লোরাইড আছে ভাই, ক্লোরাইড মনে করো এই সেল, এখানে ক্লোরাইড আছে কিনা এইটা দেখার জন্য আমি সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করলে সিলভার আর ক্লোরিন মিলে সিলভার আর ক্লোরাইডের স্বাদ অদক্ষেপ পড়ে। এইটা দেখে আমরা বুঝতে পারি যে ওই যৌগের মধ্যে ক্লোরাইড আছে। এগুলো পড়বো এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বো আমরা। তার মানে সিলভার নাইট্রেট হলো একটা বিকারক। ধরো আরেকটা কোনো রাসায়নিক পদার্থ আছে, সেইটা শনাক্ত করতে আমি এই সেল ব্যবহার করলাম, তাহলে এই সেলই হচ্ছে একটা কি ভাই বলো দেখি, বিকারক। তাই আমি সাধারণত বলি যে যে কোনো রাসায়নিক পদার্থকে আমরা বিকারক বলতে পারি। আর একটু সুন্দর করে বলতে গেলে বলতে হয় ল্যাবরেটরিতে যেসব রাসায়নিক যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা কোনো নমুনা শনাক্ত করি তাকেই বলা হয় বিকারক। ওকে, তাকেই বলা হয় বিকারক। জান্নাতুল বাকি এই আইডি থেকে যে জয়েন করছে মনে হয় তুর্য, এটা তো বুঝতে পারছো নিশ্চয় এটা যে বিকারক জিনিসটা আসলে কি। বিকারক জিনিসটা আসলে কি, যে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে ল্যাবরেটরিতে কোনো নমুনা শনাক্ত করা হয় তাকেই বলা হয় বিকারক। এখন কথা হচ্ছে আমাদের যেটা লেখা আছে গ্রুপ বিকারক, এইটা আবার কি, তাই না। আমরা তো বিকারক জিনিসটা জানলাম যে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে ল্যাবরেটরিতে কোনো নমুনা শনাক্ত করা হয় তাকে বলা হয় বিকারক। তাহলে গ্রুপ বিকারক জিনিসটা আসলে কি সেইটা আমি বলতেছি, দাঁড়াও। তার আগে একটু শোনো, তোমরা মনে করো ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যাল করবা, ল্যাবরেটরিতে যখন তোমরা প্র্যাকটিক্যাল করবা, ধরো লবণ শনাক্ত করবা, তাই না। তো তোমরা নিশ্চয়ই জানো, গত ক্লাসে আমি আলোচনা করেছি লবণের ক্যাটায়ন অংশটাকে বলি আমরা ক্ষারকীয়মূলক আর অ্যানায়ন অংশটাকে বলি আমরা অম্লীয়মূলক। অর্থাৎ ল্যাবরেটরিতে যখন তুমি কোনো প্র্যাকটিক্যাল করবা তোমাকে ক্ষারকীয়মূলক আর অম্লীয়মূলকটা কি করতে হয় ভাই বলতো, আলাদা শনাক্ত করতে হয়, তাই না। তুমি ক্ষারীয় মূলকটা শনাক্ত করে পেলা অ্যালুমিনিয়াম, আর অম্লীয় মূলকটা শনাক্ত করে পেলা তুমি সালফেট। তুমি নিশ্চয়ই বলবা কিভাবে শনাক্ত করবো ভাই,
এগুলো প্র্যাকটিক্যালে তো করবাই, আমি থিওরিটিক্যালও বুঝাবো, সমস্যা নাই। আমার এখানে থিওরিটিক্যাল ক্লাস করে প্র্যাকটিক্যাল করতে গেলে তোমার সুবিধা হবে। ওকে, ওকে। তো দেখো ভাই, তাহলে আমি প্র্যাকটিক্যাল করে দেখলাম যে আমার ক্ষারীয় মূলকটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর অম্লীয় মূলকটা হচ্ছে সালফেট। তাহলে আমি যে লবণটা পেয়েছি সেই লবণটার নাম কি হবে? অ্যালুমিনিয়াম। এর চার্জ আসবে এর কাছে, তাই না? সালফেট, এর চার্জ যাবে ওর কাছে, তার মানে আমার লবণটা হবে অ্যালুমিনিয়াম সালফেট। এইভাবেই তুমি ল্যাবে কিন্তু কোন একটা লবণ শনাক্ত করবা, বা যখন আমরা থিওরিটিক্যাল পড়বো সেখানে এইভাবে পড়বো। কিন্তু তোমাকে করা হবে কি ভাই জানো? অনেকগুলো লবণ একসাথে মিশা, এটা তোমাদের এই প্র্যাকটিক্যালটা তোমাদের নাই, এইটা তোমাদের প্র্যাকটিক্যাল নাই। এটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন এই প্র্যাকটিক্যালটা করেছিলাম, তোমাদের এই প্র্যাকটিক্যালটা ভাইয়া নাই, এটা নাই। কি কমেন্ট করছে? এটা বড় কমেন্ট দেখতেছি। হ্যাঁ, আমি অফলাইন ক্লাস হলেও এই বছর তোমাদের অনলাইন ক্লাসটা কন্টিনিউ চলবে, সমস্যা নেই। কারণ ভাই অনেকে দূর থেকে শুধু অনলাইন ক্লাসগুলো করার জন্য জয়েন আছে। আগামী বছর কী হবে আমি জানি না, তবে এই বছর অফলাইনে ক্লাস শুরু হওয়ার পরে অনলাইনে ক্লাসগুলো আসলে চলবেই। হ্যাঁ, ওকে। তো দেখো, তোমরা অফলাইন ক্লাসগুলো যখন করবা ক্লাসগুলো আরও এনজয় করতে পারবা, এটা মাথায় রাখবা ভাই, বুঝছো? তো প্লিজ দেখো একটু, তোমরা আজে বাজে কমেন্টগুলো করো না ভাই, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি পড়বো বা পড়ছি আজকে। তাহলে এইভাবে আমরা লবণটা শনাক্ত করলাম। তো তোমাদের এটা প্র্যাকটিক্যালে নাই, কিন্তু থিওরিতে আছে। কি সেটা? যে অনেকগুলো লবণ তোমাকে মিশাই দেওয়া হলো, দিয়ে বলা হলো ওই মিশ্রণ থেকে উপাদানগুলোকে সেপারেট করো। তাহলে এই যে কোনো মিশ্রণ থেকে উপাদানগুলোকে সেপারেট করছি, এইটাকে আমরা কি বলি? আঙ্গিক বিশ্লেষণ। কি বলি ভাই বলো তো? আঙ্গিক বিশ্লেষণ। এই আঙ্গিক বিশ্লেষণ করার সময় কোন ক্যাটায়নগুলোকে কোন রাসায়নিক পদার্থ দ্বারা আমরা সেপারেট করব, দেখা যায় যে একই রাসায়নিক পদার্থ দ্বারা আমরা একই জাতীয় ক্যাটায়নকে সেপারেট করতে পারি। তখন আমরা কি করেছি ভাই জানো? কি করা হয়েছে? দেখো যেটা করা হয়েছে আমাদের, দেখো এই যে গ্রুপ আমরা ভাগ করেছি, কি কি আছে? 1 2 3A 3B, তারপর হচ্ছে 4 5। দেখো এইভাবে গ্রুপগুলোকে ভাগ করা হয়েছে। এই গ্রুপ কিন্তু ভাইয়া পর্যায় সারণীর গ্রুপ নাও। প্লিজ তোমরা আজেবাজে কমেন্ট করো না ভাইয়া, প্লিজ। দেখো এই যে গ্রুপগুলো ভাই, এই গ্রুপগুলো কিন্তু পর্যায় সারণীর গ্রুপ না, এই গ্রুপগুলো হচ্ছে এই যে গ্রুপ বিকারক বলছে। এটা আবার কি জিনিস আমি এটা বলবো, দাঁড়াও, ব্যবহার করে। অর্থাৎ এই যে শোনো একটু দেখাচ্ছি আস্তে আস্তে তোমাদের ভাই, এই হলো গ্রুপ। এবার কি লেখা আছে না? মূলক, মানে কোন গ্রুপগুলো কোন কোন মূলক আছে, মানে কোন গ্রুপে কোন কোন মূলক আছে। দেখো এখানে মনে করো আছে lead 2+, এখানে আছে কপার 2+, এখানে মনে করো আছে কপার 2+, অ্যালুমিনিয়াম আছে বোধহয় না ভাই 3+, 3B তে আছে বোধহয় ধরো জিঙ্ক আছে না? হ্যাঁ, জিঙ্ক 2+, এরকম ধরো 4 এ আছে কে ক্যালসিয়াম, তারপর মনে এখানে আছে কে অ্যামোনিয়াম। অর্থাৎ এই যে মূলকগুলো আছে, কোন কোন গ্রুপে কোন কোন মূলক আছে এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এমসিকিউ কিন্তু দেওয়া হবে, পরীক্ষায় দিয়ে দিবে, নিচের কোন ক্যাটায়নটি 3A গ্রুপে অবস্থিত, অ্যালুমিনিয়াম আয়নটি কোন গ্রুপে অবস্থিত, এইভাবে এমসিকিউ দিবে। তাহলে গ্রুপগুলোর নাম কোন কোন মূলক কোন আরো আছে, আমি একটা করে উদাহরণ দিয়েছি ভাই, এখানে তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে। তাহলে কোন কোন মূলকগুলো কোন কোন গ্রুপে আছে, ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সব জায়গায় ভাই দেওয়া আছে এগুলো। ওকে, এইবার আসো, এইবার দেখো। ওকে, খুব ভালো জিনিস ভাই, খুব মজার জিনিস। তোমাদের বইয়ে এগুলোর তেমন কোনো এক্সপ্লেনেশনে নাই, মানে মূল বইয়ে যেটা বলছে আর কি, খুব ভালো করে ব্যাখ্যা নাই, তাই এখানে তোমরা ক্লাসটা বুঝে যাও। এইবার হচ্ছে গ্রুপ বিকারক। আমি তোমাদের এমসিকিউ দেখাচ্ছি, পরীক্ষায় যে কিভাবে দিয়েছে ভাই আমি দেখাচ্ছি। গ্রুপ বিকারক অর্থাৎ এই যে ধরো অনেকগুলো ক্যাটায়ন আছে তাই না, ওই ক্যাটায়নগুলোকে শনাক্ত করতে গিয়ে একই ধরো এখানে বোধহয় লঘু HCl তাই না,
এখানে হচ্ছে লঘু HCl, অর্থাৎ ওয়ান গ্রুপের ক্যাটায়নটাকে অধিক্ষিপ্ত করার জন্য, সেপারেট করার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লঘু HCl। আর এখানে মনে করো লঘু HCl এর উপস্থিতিতে H2S, কি ঠিক আছে? এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষারের উপস্থিতিতে H2S, এইটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম কার্বনেট। আর এর কোনো নির্দিষ্ট গ্রুপ বিকারকই নাই। তোমরা নিশ্চয়ই কনসেপ্ট বুক এটা দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা এইবার আসো অধক্ষেপ। অধক্ষেপ দেখা যায় তো, তাই না? দেখা যায় অধক্ষেপ, অর্থাৎ এখানে আমি লঘু HCl দিলে তৈরি হবে লেড ক্লোরাইড, এর বর্ণ কেমন? আমি লঘু HCl উপস্থিতি H2S দিলে তৈরি হবে এর অধক্ষেপ, এর বর্ণ কেমন? অর্থাৎ কোন ক্যাটায়নগুলো কোন কোন গ্রুপে আছে, সেই গ্রুপের ক্যাটায়নগুলোকে অধিক্ষিপ্ত করতে গেলে কোন গ্রুপ বিকারক ব্যবহার করা হয়, আর গ্রুপ বিকারক ব্যবহার করার পর যে যৌগগুলো আসলে উৎপন্ন হয় তাদের যে অধক্ষেপ, সেই অধক্ষেপের বর্ণগুলো কেমন, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। মাথায় রাখবা, একটা MCQ পরীক্ষায় মনে করে একটা অঙ্ক দিল, সে অঙ্কে যে নম্বর আর বিজ্ঞানী বয়েল কত সালে জন্মগ্রহণ করেছে এটা সাল পূরণ করলে কিন্তু নম্বর একই সমান। তাই অবশ্যই তোমরা মনে রাখবা কোন ক্যাটায়ন কোন গ্রুপে আছে, সেই গ্রুপের গ্রুপ বিকারকগুলোর নাম কি, এবং যে অধক্ষেপগুলো তৈরি হবে তাদের বর্ণ কেমন হবে। তোমরা তোমাদের সুবিধার্থে দেখবা আমি অনেকগুলো অধক্ষেপ লিখে ডানে তো লিখে দিছি হলুদ, তার মানে বুঝবা যে কটা অধক্ষেপের শেষে আমি হলুদ লিখেছি সবার বর্ণই আসলে হলুদ, তাই একবার লিখে দিয়েছি আর কি। এবার আসলে গ্রুপ বিকারক। তোমরা বিকারক কাকে বললা? যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা ল্যাবরেটরিতে কোনো নমুনা শনাক্ত করা হয় তাকেই বলা হয় বিকারক। আর যেসব রাসায়নিক পদার্থ দ্বারা ল্যাবরেটরিতে কোনো নির্দিষ্ট গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করা হয় তাদেরকে বলা হয় গ্রুপ বিকারক। তোমরা ইচ্ছা করলে কথাটা খাতায় লিখে রাখতে পারো। যেসব রাসায়নিক পদার্থ, এখন আমি যদি এটা মিশাই দিই তাহলে আমার একটু বুঝাইতে সমস্যা আছে, ডানে লেখা যাবে মনে হয়। ও হ্যাঁ, সৌরভ চৌধুরী, হ্যাঁ ভাই অনেকগুলো দেওয়া আছে, আমি অতগুলো বোর্ডে লিখতে পারবো না, জায়গা হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এতটুকু লিখেছি আর কি। ওকে, যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা ল্যাবরেটরিতে নির্দিষ্ট কোন গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করা হয়, ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করা হয় তাকে গ্রুপ বিকারক বলে। আজকে পুরো ক্লাস কিন্তু আমরা এই শখ নিয়েই কথা বলবো, খুব মজার এটা ভাইয়া, বুঝছো? তাহলে কি বললাম ভাইয়া? যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা ল্যাবরেটরিতে নির্দিষ্ট কোনো গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করা হয় তাকে গ্রুপ বিকারক বলে। ওকে, যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা, হয়তো তোমরা অনেকেই ভাববা এখান থেকে থিওরিগুলা কিভাবে আসবে ভাইয়া, আমরা আসতেছি, আস্তে আস্তে বলবো থিওরিগুলা কিভাবে আসবে। যে সকল রাসায়নিক পদার্থ দ্বারা ল্যাবরেটরিতে নির্দিষ্ট কোনো গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করা হয় তাকেই গ্রুপ বিকারক বলে। অর্থাৎ এই যে লঘু HCl এবং H2S দ্বারা কোন গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করতে পারি ভাই? 2 গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করতে পারি, তাই এটা হচ্ছে 2 গ্রুপের গ্রুপ বিকারক। তারপর ধরো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা দ্বারা কোন গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করতে পারি? আমরা 3A গ্রুপের ক্যাটায়নকে অধিক্ষিপ্ত করতে পারি, তাই এটা হচ্ছে 3A গ্রুপের গ্রুপ বিকারক। তোমরা আমাকে জাস্ট একটু কমেন্টে জানাবা ভাইয়া যে এই শখটা কিভাবে করতে হবে, তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি আরেকবার হাইলাইট করছি, করে তোমাদের কমেন্ট দেখব, দেখার পর এগুলো প্রয়োগ দেখা শুরু করব। সেটা হলো যে কোন ক্যাটায়নগুলো কোন গ্রুপে আছে, সেই গ্রুপের গ্রুপ বিকারক কি, অর্থাৎ ওই ক্যাটায়নগুলোকে অধিক্ষিপ্ত করতে গেলে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয়,
এবং সেইটা ব্যবহার করার কারণে যে পদক্ষেপগুলো তৈরি হবে তাদের বর্ণ কেমন, এই জিনিসটা এভাবে পড়তে হবে, এইটা বুঝতে পেরেছো কিনা? সিয়াকিং ভাইয়া অ্যানায়নের ক্ষেত্রে হয় না? না ভাইয়া, অ্যানায়নের সংখ্যা যে খুবই সামান্য। অ্যানায়ন দেখবা ওই ক্লোরাইড মানে হ্যালাইট, সালফেট, নাইট্রেট খুবই সামান্য। অ্যানায়নগুলো ভাবে করা হয় না, অ্যানায়নগুলো ডাইরেক্ট করা হয়। ভাইয়া কিসের ভিত্তিতে গ্রুপ বিকারক করা হয়েছে? শারমিন সুলতানা তানিয়া খুব চমৎকার বলেছো ভাইয়া, এটা দ্রাব্যতার গুণফলের উপর ভিত্তি করে করা হয়েছে, সেটা একটু পরে আমি আসবো। শারমিন সুলতানা তানিয়া চমৎকার একটা প্রশ্ন করেছে যে ভাইয়া কিসের ভিত্তিতে গ্রুপ বিভক্ত করা হয়েছে? এটা হচ্ছে দ্রাব্যতার গুণফলের উপর ভিত্তি করে। আমি একটু পরেই সেটা বলছি, দাঁড়াও। এসপি দাস, হ্যাঁ ভাইয়া বুঝলাম, থ্যাংক ইউ। আফরিন ফেরদৌস ক্লিয়ার ভাইয়া। মাহমুদ সাদিদ ক্লিয়ার। সৌরভ চৌধুরী, হ্যাঁ ভাইয়া অনেক ভালোভাবে বুঝতে পারছি। সৌরভ থ্যাংক ইউ ভাইয়া। স্ত্রীরা ভাইয়া 60% বুঝেছি। এটা তো ভাই 60% বুঝে তো কোনো লাভ নাই, হয় বুঝিনি অথবা বুঝেছি, মাঝামাঝি বলে কোনো কথা নেই ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। এখানে বোঝা বলতে কিছু না রে ভাই, কিছু বুঝাইনি আমি খালি এটা বলতে চাচ্ছি জিনিসটা পড়তে হবে কিভাবে সেইটা বুঝতে পেরেছো কিনা, এখানে অন্য কিছু নাই তো। বিতি চক্র বুঝেছি ভাইয়া। ইসরাত জাহান ক্লিয়ার। নরিতা আফরোজ বুঝলাম। ওরপা জামান, মেহরাব, শারিয়ার, আফরোজ, নাজনীন, তৌফিক ওমর, ফাহাদ হোসেন, মীর শামিদ ইসলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা, আরেকজন লিখেছে এখানে ভাইয়া মিনহাজুল ইসলাম নীলয় লিখেছ লেট গ্রুপ 1 ও 2 দুটিতে আছে। আসলে লেটকে যদি 1 গ্রুপে পাওয়া যায়, লেটকে 2 গ্রুপে পাওয়া যায়, কারণ 1 গ্রুপে লঘু HCl লেটকে সম্পূর্ণ অধক্ষিপ্ত করতে পারে না। কেন পারে না সেই ব্যাখ্যাতে যাব আমরা। ও আমাকে জিজ্ঞেস করছে, এটা কে ভাইয়া দেখলাম, সরি, হ্যাঁ মিনহাজুল, যে ভাইয়া লেটকে 2 জায়গাতে কেন আছে? দেখবা সকের লেট 2 জায়গাতে আছে, কারণ 1 গ্রুপে যদি আমরা লঘু HCl ব্যবহার করে লেটকে অধক্ষিপ্ত করতে পারি, সম্পূর্ণ লেড এখানে অধক্ষিপ্ত হয় না, তাই কিছু লেড থেকে যায়, সেটাকে পরবর্তীতে অধক্ষিপ্ত করতে হয়। কেন পারে না একটু পরে বুঝতে পারবা তোমরা। হ্যাঁ ফারিয়া জাহান, কোন গ্রুপে কোনটা আছে এটা মনে রাখতে হবে। হ্যাঁ ভাই, এটা মনে রাখতে হবে। গ্রুপ কোথায় থেকে আসলে? এটা ভাই এই গ্রুপ বিকারকের উপর ব্যবহার করে গ্রুপগুলাকে করা হয়েছে। কার উপর ভিত্তি করে? দ্রাব্যতার গুণফলের উপর ভিত্তি করে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা সবাই লিখেছ, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, এখন দেখো তোমরা, আমি ভুলেই গেলাম, আসলে আমার স্মৃতি খুবই দুর্বল, আমি অনেক কিছু মনে রাখতে পারি না ভাইয়া। যে একজন সুন্দর একটা প্রশ্ন করেছে, ভাইয়া এই গ্রুপ বিকারকগুলো কার উপর ভিত্তি করে করা হয়েছে? আমি কি বললাম ভাইয়া বলতো? দ্রাব্যতার গুণফলের উপর ভিত্তি করে। জানো এই যে পদক্ষেপগুলো তৈরি হচ্ছে, এই যে পদক্ষেপগুলো তৈরি হচ্ছে, এদের দ্রাব্যতার গুণফলের উপর ভিত্তি করে কিন্তু এই গ্রুপ বিকারকগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই গ্রুপের যত নিচের দিকে যাবা, তোমরা ইচ্ছে করলে তোমাদের কাছে যে কনসেপ্ট বুকটা আছে সেখানে বাবা নিচের দিকে তীর চিহ্ন দিয়ে লিখে রাখতে পারো, দ্রাব্যতার গুণফল বৃদ্ধি। অর্থাৎ ধরো লেড ক্লোরাইডের যে দ্রাব্যতার গুণফল, তার চেয়ে কপার সালফেটের দ্রাব্যতার গুণফল বেশি। তারপর মনে করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল আরো বেশি, জিঙ্ক সালফাইডের দ্রাব্যতার গুণফল আরো বেশি। অর্থাৎ যত নিচের দিকে পদক্ষেপগুলো আছে তাদের দ্রাব্যতার গুণফলের মান তত বেশি। এটা যেন অবশ্যই তোমাদের মাথায় থাকে যে আমাদের যে পদক্ষেপগুলো তৈরি হচ্ছে এই গ্রুপ বিকারক ব্যবহার করার কারণে, যত নিচের দিকে যাব আমরা, এই পদক্ষেপগুলো যত নিচের দিকের গ্রুপের পদক্ষেপ পাবো তাদের দ্রাব্যতার গুণফলের মান তত বেশি। যত নিচের দিকে অর্থাৎ এই গ্রুপের পদক্ষেপ আসবে তার চেয়ে এই গ্রুপের পদক্ষেপের দ্রাব্যতার গুণফলের মান বেশি, এই গ্রুপের পদক্ষেপের দ্রাব্যতার গুণফলের মান আরো বেশি, এই গ্রুপের পদক্ষেপের দ্রাব্যতার গুণফলের মান আরো বেশি, এই গ্রুপের দ্রাব্যতার গুণফলের মান আরো বেশি। তোমরা আমাকে একটু বলো তো ভাই কমেন্টে, উপরের দিকে গ্রুপগুলোকে অধক্ষিপ্ত করা সহজ না নিচের গ্রুপের যে ক্যাটায়নগুলো আছে তাদেরকে অধক্ষিপ্ত করা সহজ? তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে উপরের দিকের যে পদক্ষেপগুলো আছে তাদেরকে অধক্ষিপ্ত করা সহজ নাকি নিচের গ্রুপের ক্যাটায়নগুলোকে অধক্ষিপ্ত করা সহজ? আমাকে একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও ভাই যে উপরের দিকে যে গ্রুপগুলো আছে তাদের ক্যাটায়নগুলোকে অধক্ষিপ্ত করা সহজ না নিচের দিকের যে ক্যাটায়নগুলো আছে তাদেরকে অধক্ষিপ্ত করা সহজ?
রিস্তা মজুমদার লিখেছে উপরের গুলোকে সহজ। থ্যাংক ইউ রিস্তা মজুমদার, ঠিক না ভুল একটু পরে বলতেছি, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, খাদিজাতুল জান্নাতি লিখেছে উপরের, ইসমত জাহান লিখেছে উপরের, স্নিগ্ধা আরিফিন লিখেছে উপরের, মাহমুদ সাদিদ লিখেছে উপরের, নারিতা আফরোজ লিখেছে উপরের। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অসাধারণ বুঝতে পেরেছ। কারণ এদের নিচের দিকে যেহেতু দ্রাব্যতার গুণফলের মান বেশি, তার মানে পদক্ষেপ তৈরি করতে গেলে তো আমার আয়নিক গুণফল মানে ক্যাটায়ন আর অ্যানায়নের যে ঘনমাত্রার গুণফল, সেটা এদের যে দ্রাব্যতার গুণফল তার চেয়ে বেশি হতে হবে। তো নিচের দিকে যেহেতু দ্রাব্যতার গুণফলের মান বেশি, তাহলে ওই ক্যাটায়ন আর অ্যানায়নের যে ঘনমাত্রা সেই মান অনেক বেশি দরকার। অনেক বেশি দরকার হলে আমাকে অনেক বেশি বিকারক ব্যবহার করতে হবে। অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মান যত বেশি হয় তাদেরকে অধিক্ষিপ্ত করা কিন্তু তত কঠিন হয়। কারণ ক্যাটায়ন আর অ্যানায়নের যে ঘনমাত্রার গুণফল মানে আয়নিক গুণফল, সেটা যতক্ষণ তোমার দ্রাব্যতার গুণফলকে অতিক্রম না করেছে ততক্ষণ তো অধিক্ষিপ্ত হবে না ভাই। যেহেতু নিচের দিকে দ্রাব্যতার গুণফলের মান বেশি, তাই এদেরকে অতিক্রম করা, এদের মানে ওদের আয়নিক গুণফলটা তাদের দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করাটা কঠিন হবে। ধরে নাও ভাই, আমি জাস্ট এমনি লিখছি, ধরো এর দ্রাব্যতার গুণফল 2, এর 3, এর 4, এর 5, এর মনে করো 6, এর মনে করো 7। তার মানে এই গ্রুপগুলোর যে অদক্ষেপ তাদের আয়নিক গুণফল 2 পার করলে অদক্ষেপ হয়ে যাবে। এর মনে করো 3 পার করতে হবে, এর 4 পার করতে হবে, এর 5 পার করতে হবে, এর 6 পার করতে হবে, এর 7 পার করতে হবে। তাহলে কোনটাকে পার হওয়া কঠিন? স্বাভাবিক এটা, যদি বেশি লাগছে এখানে। এই কারণে ভাই যত উপরের দিকে ক্যাটায়নের অদক্ষেপ আছে তাদের অধিক্ষিপ্ত করা তত সহজ, কারণ তাদের দ্রাব্যতার গুণফলের মান কি ভাই বলো দেখি, কম। 5 গ্রুপের তোমরা কনসেপ্ট বুকে দেখো, 5 গ্রুপের কিন্তু কোনো গ্রুপ বিকারক নেই। আচ্ছা, আব্দুল্লাল বাতিন কি ভাইয়া ফোন অত উপরে ধরবেন না, ক্যামেরা নিচে ধরবেন, দেখে ও আচ্ছা ভাইয়া, ফোন অত উপরে ধরবেন না, ক্যামেরার নিচে ধরবেন, দেখলেই কিনতে মন চায়। আচ্ছা ভাই প্লিজ এগুলো কমেন্ট করো না ভাই, হ্যাঁ তোমরা একটু ইয়ে করো, একটু সবসময় নিচের দিকে দেখবা ভাই। আর একটু যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক চলছে, ইম্পর্টেন্ট কমেন্টগুলো করবা আর কি ভাই। কি কথা কি ক্লিয়ার ভাই? দেখো তোমরা খেয়াল করে, তোমাদের কনসেপ্ট বুকে লেখা আছে 5 গ্রুপের কোনো গ্রুপ বিকারক নেই। 5 গ্রুপের কোনো গ্রুপ বিকারক নেই কি, ঠিক আছে? কারণ কি জানো ভাই, 5 গ্রুপের যে অদক্ষেপগুলো তৈরি হতো তাদের দ্রাব্যতার গুণফলের মান এত বেশি, 5 গ্রুপের যে অদক্ষেপগুলো হতো, ধরো আমি যেটাই ব্যবহার করি না কেন, যে রাসায়নিক পদার্থই ব্যবহার করি না কেন, তাদের দ্রাব্যতার গুণফলের মান এত বেশি, জেনারেল কোনো রাসায়নিক পদার্থের আয়নিক গুণফলের মান তার দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করা সম্ভব হয় না ভাই। এই কারণেই এই 5 গ্রুপের কোনো গ্রুপ বিকারক নাই। আমি আবার বলছি, 5 গ্রুপের ধরো অ্যামোনিয়াম আছে, বুঝছো, এখানে ধরো আমি HCl ব্যবহার করব, H2S ব্যবহার করব, তো যদি অ্যামোনিয়াম HCl ব্যবহার করি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যদি H2S ব্যবহার করি তাহলে অ্যামোনিয়াম সালফাইড। এদের দ্রাব্যতার গুণফলের মান এত বেশি যে এই রাসায়নিক পদার্থগুলোর সেখান থেকে যে ঘনমাত্রাগুলো আসে সেই ঘনমাত্রার গুণফল অর্থাৎ আয়নিক গুণফলটা এদের দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করতেই পারে না ভাই। তাই সাধারণ কোনো রাসায়নিক পদার্থ দিয়ে আমরা 5 গ্রুপের ক্যাটায়নগুলোকে অধিক্ষিপ্ত করতে পারি না। তাই 5 গ্রুপের কিন্তু কোনো গ্রুপ বিকারক নেই। এসপি দাস ভাইয়া আয়নিক গুণফলের মানও বেশি হবে? অবশ্যই, তোমার অধিক্ষিপ্ত করতে গেলে তো আয়নিক গুণফলের মান বেশিই করতে হবে দ্রাব্যতার গুণফল থেকে, তা না হলে তো হবে না। তাহলে ক্লিয়ার ভাই? তোমাদের মাথায় এই প্রশ্নটা অবশ্যই আসতে পারত যে 5 গ্রুপের কেন কোনো গ্রুপ বিকারক নেই। কারণ 5 গ্রুপের যে ক্যাটায়নগুলো, যেই রাসায়নিক পদার্থ আমি ব্যবহার করি না কেন, যে যৌগটা তৈরি হবে সেই যৌগের দ্রাব্যতার গুণফলের মান এত বেশি যে সাধারণ কোনো এই বিকারক দ্বারা তার আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করতে পারে না, এই জন্য অধিক্ষেপ তৈরি হয় না। তাই 5 গ্রুপের কোনো নির্দিষ্ট গ্রুপ বিকারক নেই। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে
কিভাবে আমরা আসলে জিনিসটা পড়বো একটু দুই একটা এমসিকিউ আমরা ইচ্ছে করলে একটু দেখে নিতে পারি ভা। এগুলোতে কোশ্চিন এসছে, অনেক এসছে, দুই একটা দেখবো আমরা। এই যে তোমরা চলে এসো 229 নাম্বার পেজের 229 পেজ, দেখো ভা 229 নাম্বার পেজ, 229 পেজের 228 পেজ নাম্বার 229, কোশ্চিন নাম্বার হচ্ছে 28, সরি 228, কোশ্চিন নাম্বার হচ্ছে 228। দেখছো ভাই 228, 229 নাম্বার পেজের 228 নাম্বার কোশ্চিন কি বলেছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা কোন আয়নটা আমরা শনাক্ত করতে পারি? অপশন আছে অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, নিকেল 2+, ক্যালসিয়াম 2+। চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চিন বোধ হয় এটা। হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 5টা অপশন থাকে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড কোন গ্রুপের গ্রুপ বিকারক ভাইয়া? 3A গ্রুপের বিকারক। এই গ্রুপে কে কে আছে? অ্যালুমিনিয়াম আছে, ফেরিক আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এইভাবে কিন্তু ভাইয়া এমসিকিউ প্রশ্ন দিবে। আরো কিভাবে দিতে পারে আমি একটু তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওই পেজেরই 229 পেজেরই 221 নাম্বার, 229 নাম্বার পেজের 221 নাম্বার কোশ্চিন, 229 পেজের। দেখছো এবার কিন্তু স্টুডেন্ট কমে গেছে, 112 জনে চলে এসছে। এইটা রেগুলার ঘটে। হ্যাঁ, অনিন্দিতা মণিগ্রাম লিখেছ ভাইয়া এর জন্যই কি সোডিয়ামের লবণগুলো অধিক দ্রবণে? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনিন্দিতা, তুমি খুব ভালো বুঝতে পেরেছো। কি ঠিক আছে অনিন্দিতা, থ্যাংক ইউ ভাই। এই জন্য সোডিয়ামের লবণগুলো ভাই অতিমাত্রায় দ্রবণীয়, কারণ এদেরকে সহজে কোনো রাসায়নিক পদার্থ অধিক্ষিপ্ত করতে পারে না। থ্যাংক ইউ, অনেক সুন্দর জিনিস তুমি মনে করতে পেরেছো আর কি। এই যে 221 নাম্বার কোশ্চিন দেখছো ভাই, 4 গ্রুপের গ্রুপ বিকারক নিচের কোনটি? এখানে এমসিকিউ দিয়ে দিয়েছে 4 গ্রুপের গ্রুপ বিকারক নিচের কোনটি। এটা কোথায় দিয়েছে? খুলনা, কুয়েট 9-10-এ দিয়েছে। ওকে, তারপর 224 তো আগেই পড়েছো তোমরা। অদক্ষেপ ঘটে যখন, মানে কখন অদক্ষেপ ঘটে, এরকম বহুত কোশ্চিন ভাইয়া তোমরা পেয়ে যাবা এই শখ থেকে। তাহলে চিন্তা করছো এরকম একটা গুরুত্বপূর্ণ শখ অথচ তোমাদের বইয়ে কিন্তু ভাই নাই। ওকে, এরকম একটা গুরুত্বপূর্ণ শখ তোমাদের বইয়ে নাই। ওকে, তাহলে এই মোটামুটি আমরা এই শখটা দেখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে সিকিউটা আসলে যেভাবে আসবে সিকিউ, এখন আমার প্রশ্ন হচ্ছে তোমরা তোমাদের শখে একটু খেয়াল করে দেখো ভাইয়া, 2 গ্রুপের যতগুলো ক্যাটায়ন আছে সবগুলো ক্যাটায়নই কিন্তু সালফাইড রূপে অধিক্ষিপ্ত হয়। একই রূপে অধিক্ষিপ্ত হয় সালফাইড। তাহলে এসটা আসে কোথায় থেকে? H2S থেকে। তাহলে সাথে আমরা কেন আবার HCl ব্যবহার করলাম? ভালো করে বই দেখো, 137 নম্বর পেজের শখটা খুব ভালো করে দেখো, যে 2 গ্রুপের যত ক্যাটায়ন আছে সবগুলোকে অধিক্ষিপ্ত হবে কিন্তু সালফাইড রূপে। তাহলে শুধু H2S ব্যবহার করলেই তো হতো, সাথে কেন আবার লঘু HCl ব্যবহার করেছে? প্রশ্ন নাম্বার 1। এইভাবে তোমাদের প্রশ্ন দিবে। 3A গ্রুপের গ্রুপ বিকারক হলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অথচ এখানে অধিক্ষেপটা আসে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলেই তো হতো, সাথে কেন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি? 3B গ্রুপ, এরও গ্রুপ বিকারক H2S, সাথে এখানে ক্ষার ব্যবহার করতে হয়। মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড তারপর H2S। এখানেও তো অধিক্ষেপটা সালফাইডেরই আসে। 3B গ্রুপের যে গ্রুপ বিকারক সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে H2S ব্যবহার করি। অধিক্ষেপটা তো আসলে সালফাইডের, সাথে আবার কেন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম? 4 গ্রুপের মূল গ্রুপ বিকারক কিন্তু আসলে কার্বনেট। ধরো অ্যামোনিয়াম কার্বনেট,
কারণ অধক্ষেপটা আসে কিন্তু এখানে ক্যালসিয়াম কার্বনেটের, কিন্তু সাথে আবার কেন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, তারপর তোমাদের কমেন্ট দেখবো। আমি এখন তোমাদের যেটা পড়াবো, যেটা বুঝাবো, এখান থেকে যে সিকিউটা তোমাদের পরীক্ষায় আসবে যে 2 গ্রুপের, এটা নিয়ে কোনো কথা নাই, শুধু সরাসরি লঘু বেস সেল দিচ্ছি, তাই ওটা নিয়ে কথা বলতেছি না। 2 গ্রুপের ক্যাটায়নগুলো H2S, 2 গ্রুপের ক্যাটায়নগুলো অধক্ষিপ্ত করতে হলে শুধু H2S ব্যবহার করলেই তো হতো, কারণ অধক্ষেপটা তো আসলে সালফাইডের আসে, আর সালফারটা কোথায় থেকে আসে? H2S থেকে আসে। কেন আমি লঘু H সেল আবার ব্যবহার করলাম? 3A গ্রুপের শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলেই তো হতো, কারণ অধক্ষেপটা তো আসলে হাইড্রোক্সাইডের, সাথে কেন অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম? 3B গ্রুপে শুধু H2S ব্যবহার করলেই তো হতো, কারণ এখানে তো সালফাইডের অধক্ষেপ, সাথে কেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম? 4 গ্রুপের শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলেই তো হতো, সরি অ্যামোনিয়াম কার্বনেট ব্যবহার করলেই তো হতো, কারণ অধক্ষেপটা তো কার্বনেটের, সাথে কেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করি? এইটাই আমাদের মেন সৃজনশীল প্রশ্ন। তোমরা আমাকে একটু বলো, হাসনা হেনা ভাইয়া, যে কোনো ক্ষার ব্যবহার করলেই হবে নাকি শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে? শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। কেন সেটা আমি ব্যাখ্যা দিই, তখন তোমরা বুঝতে পারবা। ওকে, অনিন্দিতা মণিগ্রাম, এগুলো বোধহয় প্রভাবক না ভাইয়া, এগুলো ঠিক প্রভাবক না। এগুলো অবশ্য এক প্রকার প্রভাবক বলতেও পারো, তাহলে তার প্রভাবটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আর ঠিকই বলেছ, প্রভাবকই এটা বলতে পারো, কিন্তু প্রভাবটা আসলে কি, কি প্রভাব অ্যাপ্লাই করে সেটা আমাদেরকে বুঝতে হবে। অনিন্দিতা থ্যাংক ইউ, হাসনায়না থ্যাংক ইউ। তোমরা আমাকে বলো, আমি যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেই টপিকের প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা, মানে কোন প্রশ্নের অ্যান্সার এখন আমরা করতে যাচ্ছি সেইটা তোমরা বুঝতে পেরেছো কিনা, প্লিজ আমাকে একটু জানাও যে আমরা কি পড়তে যাচ্ছি এখন, আমার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, রিস্তা মজুমদার লিখেছো, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। শাহরিয়ার শাওন, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। সৌরভ চৌধুরী, থ্যাংক ইউ। হাসনা হেনা, বিক্রিয়া প্রশমন করে, আচ্ছা দেখি রে ভাই, এত তাড়াহুড়া তো কিছু নাই, আমি খালি এটাই তো জিজ্ঞেস করলাম। তুমি এখন একটা করে প্রশ্ন উত্তর দিবে, একটা তার চেয়ে ক্লিয়ার বুঝি, তাই না? ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর, তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা দেখবা তোমাদের প্রশ্ন কিন্তু কনসেপ্ট বুকে আছে, 138 পেজে তোমরা দেখতে পাবা 54 নম্বর কোশ্চিন, এখানে সিকিউ কোশ্চিন 138 পেজে 54, পেজ নাম্বার 138, কোশ্চিন নাম্বার হচ্ছে 54, ঠিক আছে? 138 পেজের 54 নাম্বার। তোমরা অবাক হয়ে যাবা ভাই, 138 পেজের 54 নাম্বার, তোমরা অবাক হয়ে যাবা, তোমাদের বইগুলোতে কিন্তু এসব শক্ত কিছু নাই, সরাসরি প্রশ্ন লেখা আছে, জানো যেভাবে লেখা আছে, দেখো প্রশ্ন যেভাবে তোমাদের বই লেখা আছে, অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে H2S দ্বারা, অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে H2S দ্বারা অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে, H2S দ্বারা এই যে অম্লীয়, আর এই যে দেখো এখানে ক্ষারীয় মাধ্যমে ধাতব সালফাইড, এই যে এখানেও সালফাইড এখানেও সালফাইড, ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন আসতে পারে কিভাবে, অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে H2S দ্বারা ধাতব সালফাইড অধক্ষেপণে 2 গ্রুপে অম্লীয় মাধ্যমে H2S ব্যবহার করা হয়, কিন্তু 3B গ্রুপে ক্ষারীয় মাধ্যমে H2S ব্যবহার করা হয় কেন? তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এনসিটিভির যত বই আছে সব বইয়েই শুধুমাত্র 2 গ্রুপ আর 3B গ্রুপ নিয়ে কেন ব্যাখ্যা করেছে, এগুলো দিয়ে কেন ব্যাখ্যা করে নাই? প্রশ্ন আসতেই পারে যে সব বইয়ে কেন 2 গ্রুপ এবং 3B গ্রুপ দিয়ে ব্যাখ্যা করেছে, এগুলো দিয়ে কেন ব্যাখ্যা করে নাই? সব বইয়ে ভাই তোমাদের 2 গ্রুপ এবং 3B গ্রুপ দিয়ে ব্যাখ্যা করেছে, এই জন্য এখানেও গ্রুপ বিকারক H2S, এখানেও মূল গ্রুপ বিকারক H2S। এখানে কেন অম্লীয় মাধ্যমে ব্যবহার করলাম, এখানে কেন ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করলাম, এইটা যদি ক্লিয়ার বুঝতে পারো বাকিগুলো এমনি বুঝতে পারবা। এই বিষয়গুলো কিন্তু ভাই এসেছে এই শখ থেকে, অথচ তোমাদের মূল বই শখটা নাই, সরাসরি প্রশ্ন বলেছে যে H2S 2 গ্রুপের ক্যাটায়নগুলোকে অধক্ষেপ করতে অম্লীয় মাধ্যমে কেন H2S ব্যবহার করতে হয়, আর 3B গ্রুপের ক্যাটায়নগুলোকে অধক্ষিপ্ত করতে কেন ক্ষারীয় মাধ্যমে H2S ব্যবহার করতে হয়। পড়াপড় তো বুঝতেই পারবে না যে অম্লীয় মাধ্যম কি, ক্ষারীয় মাধ্যম কি, আর জিনিসটাই বাকি।
বাট এই শখটা যদি একটু জানা থাকে তোমাদের বিষয়টা খুব ভালো বুঝতে পারবা। সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে একটু দেখো। গত ক্লাসে তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে এটা, আরে উত্তর পরে বুঝি, আগে প্রশ্ন বুঝি। সিয়া কিং ভাইয়া আপনার উত্তরের অপেক্ষায়। আরে আমি তো সব সময়, তোমরা তো ভাই আমার অনলাইনে ক্লাস করছো, অফলাইনে ক্লাস করতে এসে দেখো ক্লাস করতে কত মজা লাগে। দেখবা সেকেন্ড ইয়ার যে স্টুডেন্ট আছে, যেমন আলভিনুর এখানে ক্লাস করছে, আমি ওকে সাক্ষী রেখেই বলছি যে প্রচন্ড বৃষ্টি ঝড় হচ্ছে, আমি কিন্তু ক্লাস মিস করি না। অনেক গার্ডিয়ান এটা বলে যে আমি অমুককে আমার বাচ্চাকে আসতে নিষেধ করলাম, বাট ও ক্লাস মিস করবে না। জুয়েল ভাই ক্লাস করবোই। অফলাইনে ক্লাসগুলো করে দেখবা, ক্লাসগুলো করতে তোমাদের আরো মজা লাগবে আর কি। ওকে, তো দেখো ভাইয়া 156 নাম্বার পেজ, 156। ও যেটা বলছিলাম তোমাদের আমি, যে আমি উত্তর বোঝানোর আগে সবসময় স্টুডেন্টদেরকে প্রশ্ন আগে বোঝানোর চেষ্টা করি। আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি, কোনো স্টুডেন্ট যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারে, উত্তরটা তার জন্য এবিসি ব্যাপার। মানে আগে প্রশ্ন বুঝতে হয়, প্রশ্ন কি সেটা আমি ভালো করে বুঝিনি ভাই, উত্তর কি বুঝবো বলো। এটা হলো আমাদের 156 নাম্বার পেজের 1 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নম্বর হচ্ছে 156 পেজের 1 নাম্বার কোশ্চেন। দেখো কি বলেছে, 156 পেজের 1 নাম্বার প্রশ্নটা তোমরা একটু বের করো। হ্যাঁ, আলভিনুর লিখেছে, দেখো ভাই যে আমি নিজেও বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, আমিও ক্লাস মিস দেই নাই। সরি ভাই, চকের গুঁড়ার জন্য। হ্যাঁ, হাসনা ঠিক লিখেছো ভাই, যে প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া আনন্দ করে ঢিল ছোড়া একই। অ্যাকচুয়ালি আগে প্রশ্ন বুঝতে হয়। ও আচ্ছা, আলভিনুর লিখেছো, সাক্ষী আছি, থ্যাংক ইউ আলভিনুর। ওকে, 156 পেজের 1 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো ভাই একটু। নিকিতা তার পরীক্ষাগারে কপার ও জিঙ্কের মিশ্রণে প্রথমে লঘু H-Cell উপস্থিতি H2S ব্যবহার করেছিল, কালো অদক্ষেপ পেয়েছিল। তার মানে প্রথমে পেয়েছিল সে কপার সালফাইড, তাই না? এর কালারটা কালো, লেখা আছে দেখবে ওখানে। অদক্ষেপটি আলাদা করে এবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উপস্থিতি H2S ব্যবহার করেছিল, এবার সাদা অদক্ষেপ পেয়েছিল, তার মানে জিঙ্ক সালফাইড। এবার গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো তো। গ নাম্বার, উদ্দীপক অনুসারে উৎপন্ন সাদা অদক্ষেপ মানে জিঙ্ক সালফাইডের দ্রাব্যতার গুণফল এত হলে দ্রাব্যতা হিসাব করো। পারবো না ভাইয়া, এর দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক কি? S²। তো আমার অঙ্কে দ্রাব্যতার গুণফল বলে দিয়েছে, সহজে দ্রাব্যতা বের করে ফেলতে পারবো। গ নাম্বার কোশ্চিন। আর ঘ নাম্বার কি বলেছে, উদ্দীপক অনুসারে প্রথম অদক্ষেপণে অম্লীয় মাধ্যমে ও দ্বিতীয় অদক্ষেপণে ক্ষারীয় মাধ্যমে H2 যোগ করা হলো, কেন বিশ্লেষণ করো। দেখছো ভাই, যে প্রথম অদক্ষেপটা কেন আমরা অম্লীয় মাধ্যমে H2S ব্যবহার করেছি, আর দ্বিতীয় অদক্ষেপ তৈরি করার সময় কেন ক্ষারীয় মাধ্যমে H2S ব্যবহার করি, বিশ্লেষণ করো। এইভাবে প্রশ্ন আসতে পারে। আরেকটা জিনিস ভাই, তোমরা অবশ্যই এগুলো রুমে দেখবা, যে আমরা সামনে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে 100 পেজ নাম্বার 163, কোশ্চিন নাম্বার হচ্ছে 10। এই কোশ্চিনে কিন্তু সময় আয়ন প্রভাবের একটা বিষয় আছে, এটা তোমরা রুমে দেখবা। এই কোশ্চিন নিয়ে আমরা সামনে ক্লাসে আলোচনা করব। আর কি আছে দেখো ভাই, একটু তোমরা একটু সালের প্রশ্নগুলো দেখবা ভাই, বুঝছো? তাহলে কিন্তু লাভবানই হবা তোমরা। ওকে, আচ্ছা, তারপর আরো একটা চমৎকার কোশ্চিন আছে এখানে। আরে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল অদক্ষিপ্ত হবে কি হবে না, এগুলো থেকে তো প্রচুর প্রশ্ন আছে ভাই। তারপর পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 168, পেজ নাম্বার 168, কোশ্চিন নম্বরটা হচ্ছে ভাইয়া 21, কোশ্চিন নাম্বার 21। শোনো,
এই যে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল অধক্ষিপ্ত হবে কি হবে না, এগুলো থেকে তো প্রচুর প্রশ্ন আছে, তবে এগুলো একটু অন্য ধরনের, তো তাই এগুলো তোমাদের আমি স্পেশালি একটু দেখতে বললাম। তোমরা অবশ্যই ভাই এগুলো একটু দেখবা। ওকে, মজার ব্যাপার হলো, আচ্ছা এই যে ভাই তোমরা দেখলে আরো প্রচুর প্রশ্ন আছে, তোমরা আস্তে আস্তে প্রশ্নগুলো দেখবা, তাহলে আমরা আগামী ক্লাসে এই প্রবলেমগুলো, আরো প্রবলেম আছে, এই যে কেন এটার উপস্থিত এগুলো ব্যবহার করলাম, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা আগামী দিন ব্যাখ্যা করব। আজকে শুধু প্রশ্ন বুঝে রাখলাম, আগামী দিন উত্তর বুঝবো। আমি আশা করি তোমরা আগামী ক্লাসটা কেউ মিস করবা না। তো তোমরা কয়েকদিন থেকে আমাকে বলতেছিলা যে ভাইয়া আপনি যে রুমে ক্লাস নিচ্ছেন বা আপনি যে পরিবেশটা চারিপাশে একটু দেখান, আমি তোমাদের 1 মিনিট একটু সেটা দেখাচ্ছি ভাই, আমি তোমাদের দেখাবো। তাহলে আশা করি আজকে কিন্তু আমাদের তেমন কোনো পড়া হলো না, তাই না? আগামী ক্লাসে কি পড়বো সেটা আমরা সাজিয়ে নিলাম। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের একটু পরিবেশটা চারিপাশে ঘুরিয়ে দেখাচ্ছি ভাই। দেখো আমি যে রুমটাতে ক্লাস নিচ্ছি, হ্যাঁ যে রুমটাতে আমি আসলে ক্লাস নিচ্ছি, এই যে প্রাইমারি স্কুল, বুঝতেই পারছো জানলা একটা আছে এখানে, হ্যাঁ বাইরের সবুজ তোমরা ঠিক মতো বুঝতে পারছো কিনা ভাই আমি জানি না। আচ্ছা 221 নম্বরের ই ও ডিল মানে ডাইলুট, ডাইলুট একজন লিখছো ডিল, ডিল না DIL, ডাইলুট লঘু। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ের ক্লাস দেখবা ভাইয়া, ওখানে আমি ব্যাখ্যা করেছি। ওকে, এই যে ভাইয়া এই যে ওই পারে একটা ব্ল্যাক বোর্ডও আছে, এই ক্লাস রয়ে যে তোমরা ছোট ছোট বাচ্চারা বসে ব্রেন স্টেজগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে ভাইয়া, এই যে আমি তোমাদের একটু কাছে নিয়ে যাচ্ছি জানালার, তাহলে প্রকৃতিটা খুব ভালো দেখতে পাবা তোমরা। এই যে ভাই, এই যে ছোটবেলা এই মাঠে আমি যখন প্রাইমারি স্কুলে স্কুলটাতে পড়তাম, এই মাঠেই কিন্তু আমি খেলাধুলা করতাম ভাই, বুঝছো? এই যে এটা আমাদের গ্রামের মাঠ ভাই। এখন তোমাদের একদম বাইরে নিয়ে গেলে তো একদম বিল্ডিং থেকে বাইরে যেতে হবে, আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের। এই যে ওখানে একটা হাই স্কুল আছে পাশেই। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।